ওটা সাক্ষী আরজির জবাবে, অর্থাৎ প্লিডিংস। প্লিডিংস কি এখন বলেন, প্লিডিংস কোনটা কোনটাকে প্লিডিংস বলে বলেন? স্যার আরজি ও লিখিত জবাব। আরজি ও লিখিত জবাবকে প্লিডিংস বলে। আর তাহলে এইখানে আমরা যখন প্লিডিং বলবো তখন আরজি অথবা লিখিত জবাব। একটা কোশ্চেন এসেছিল বিজেএস আমার যতদূর মনে পড়ে, যে প্লিডিং যখন কথাটা মানে সিঙ্গুলার ফর্মে ইউজ হবে তখন সেটা হয় আরজি কে নির্দেশ করবে অথবা লিখিত জবাবকে নির্দেশ করবে। আর যদি বলে প্লিডিংস তাহলে ওই যে যেটা আপনারা বললেন যে আরজি ও লিখিত জবাব। ওকে, তাহলে 3 সময় দেওয়া বক্তব্য সেটা যদি স্বীকৃতি হয় তাহলে সেটা আর কি করতে হবে না, সেটা আর প্রমাণ করতে হবে না। কখন কখন? মামলার শুনানির সময়, শুনানির পূর্বে লিখিতভাবে অথবা প্লিডিংস। ক্লিয়ার? স্যার এটা আবার জি স্যার ক্লিয়ার। হ্যাঁ জগবন্ধু ভাই বলেন। জি, আর এটা আবার ইংরেজিতে 2017 সালে আসছিল স্যার, যে কত ধারায়? হ্যাঁ হ্যাঁ, ইংরেজিতে 2017 সালে ছিল। এই কারণে আপনাদের বলি যে হচ্ছে মূল, আপনারা বাংলাতে পড়েন ইংলিশে পড়েন, ডাজন্ট ম্যাটার, কোনো সেটাতে কোনো অপরাধ নাই, কোনো দোষ ত্রুটি কিছুই নাই, কিন্তু টার্মিনোলজি, যে মূল যে টার্ম গুলো, দু একটা টার্ম, সেগুলো কিন্তু আপনাকে ইংলিশ বাংলা দুটি জানতে হবে। ওকে, তাছাড়া কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখা যাবে যে আপনি জানেন ঠিক, আপনি কিন্তু পরে এসে মানে শুধু মাথা চাপড়াবেন যে এটা তো আমি জানি, কিন্তু ইংলিশটা না জানার কারণে বা বাংলাটা না জানার কারণে আমি সেটা অ্যান্সার করতে পারলাম। ঠিক আছে না? জি স্যার। ওকে, তাহলে হচ্ছে আমরা 59 চলে এসেছি, আমরা একটু 60 যাই। আজকে একটু সেকশন গুলো ছোট, বা আমি হয়তো একটু অন্যভাবে পড়াচ্ছি কিনা, আজকে একটু মনে হয় আগাচ্ছে, যাই হোক, বা ছোট কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে স্যার। ওকে, আচ্ছা আমরা 59 একটু আসি। 59 কি বলছে? 59 কি বলছে একজন একটু পড়েন দয়া করে। আসসালামু আলাইকুম, পড়বো স্যার? হ্যাঁ অবশ্যই অবশ্যই স্যার, proof of fact by oral evidence. All fact except the contents of document may be proved by oral evidence. বাংলাটা হচ্ছে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ। একটু বাংলাতেই পড়েন, যেহেতু আমরা এখানে সবাই বাংলাতে অভ্যস্ত, আমরা বাংলাতেই পড়ি। ওকে, মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ। দলিলের বিষয়বস্তু ব্যতীত সমস্ত বিষয় মৌখিক সাক্ষ্যের দ্বারা প্রমাণ করা যেতে পারে। আচ্ছা, এইখানে মূল যে কথাটা, এইখানে মূল কথাটা লুকায় আছে ওইখানে, যে দলিলের বিষয়বস্তু ব্যতীত, কন্টেন্টস অফ ডকুমেন্ট বাদে, দলিলের বিষয়বস্তু বাদে আপনি যে কোনো জিনিস কি করতে পারেন? মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে পারেন, তাই না? জি স্যার। জি স্যার, তাই বলা আছে স্যার। এটা বুঝতে কি কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। আচ্ছা, তারপরেও আমরা একটু ভেঙে বলি, একটা দলিলে এই কথাটা লেখা ছিল কিনা সেটা মৌখিক, মানে ধরেন যে একটা ধরেন গোলাম কিবরিয়া ভাইয়ের একটা জমি, হ্যাঁ, সেটাতে সিএস দাগ হচ্ছে 182, আরএস দাগ হচ্ছে 400, ঠিক আছে। সে বলতেছে যে মানে ব্যাপারটা দলিল সংশোধন নিয়ে মামলা অথবা হচ্ছে রেকটিফিকেশন নিয়ে মামলা। সেই মামলাতে গোলাম কিবরিয়া ভাই বলতেছে যে এটা অ্যাকচুয়ালি 400টা ভুলভাবে লেখা হয়েছে, 400 হবে না, ওটা 390 হবে। গোলাম কিবরিয়া ভাই অনেক সাক্ষী হাজির করে ফেললো। এখানে কি আমরা সেই সাক্ষীগুলোকে ভ্যালিড সাক্ষী হিসেবে নিতে পারি? না, ইনভ্যালিড স্যার। ইনভ্যালিড। কেন ইনভ্যালিড? স্যার দলিলের বিষয়বস্তু স্যার দলিল দ্বারাই প্রমাণ করতে হবে স্যার। দলিলের বিষয়বস্তু অবশ্যই দালিলিক প্রমাণ দিয়ে প্রকাশ করতে হবে, তাই না? আপনাকে দেখাতে হবে যে গোলাম কিবরিয়া ভাইয়ের ধরেন যে এসে যে খতিয়ান ছিল সেই খতিয়ানে কত লেখা আছে, সেইখানে 390 লেখা আছে। আচ্ছা, তার যে ডিসিআর ছিল, তার যে নামজারি খতিয়ান ছিল, সেসবে কি লেখা আছে? 390 লেখা আছে। অতএব ভুলভাবে 400 লেখা হয়ে গেছে।
এটা ঠিক করা যেতে পারে। কিন্তু আপনি বলতে পারেন না যে অমুক অমুক জানে যে XYZ বলতেছে যে কিবরিয়া ভাই এটা আসলে ভুলভাবে লিখছে, এটা তো আসলে এটা হবে না, এটা 90 হবে। কোর্টের কিন্তু এই কথাতে রিলাই করবার কোনো সুযোগ নাই, কারণ এটা প্রশ্নটা হচ্ছে কন্টেন্টস অফ ডকুমেন্ট নিয়ে। কন্টেন্টস অফ ডকুমেন্ট নিয়ে কোনো মৌখিক সাক্ষ্য দেওয়া যায় না। এটা হচ্ছে সিম্পল রুল। দেওয়া যায় যখন, সেই ব্যাপারটা আমরা জানবো সেকেন্ডারি এভিডেন্সের সময়, এখন না বলি, ঠিক আছে? আপাতত এটা একটুকু বোঝেন যে কন্টেন্টস অফ ডকুমেন্ট নিয়ে যেটা লিখিত এবং লিখিত অবস্থায় আছে, সেটা আপনাকে যদি প্রমাণ করতে হয় বা সেটার এগেনস্টে কথা বলতে হয়, আপনাকে অবশ্যই আর একটা কাগজ হাজির করে কথা বলতে হবে। ওকে, এছাড়া অন্যান্য ব্যাপারে কি করা যাবে? মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে তো? জি স্যার। যাবে স্যার। মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে এবং মৌখিক সাক্ষ্যর আদলে সেটা প্রমাণও করা যাবে, সেটা নিয়ে কোনো আপত্তি নাই। ওকে, আমরা একটু 60 পড়ে নেই, সেকশন 60। স্যার, মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে 60 দ্বারা। হুম। সকল ক্ষেত্রে মৌখিক সাক্ষ্যকে অবশ্যই প্রত্যক্ষ নিতে হবে। অর্থাৎ যদি এটা এমন বিষয় সম্পর্কে হয় যা দেখা যেতে পারে, তবে যে সাক্ষী বলবে যে সে উহা দেখেছে তাকে সাক্ষ্য প্রদান করতে হবে। এটা যদি এমন বিষয় সম্পর্কে হয় যা শোনা যেতে পারে, তবে যে সাক্ষী বলবে যে সে এটা শুনেছে তাকে সাক্ষ্য প্রদান করতে হবে। এটা যদি এমন বিষয় সম্বন্ধে হয় যা অন্য কোনো ইন্দ্রিয় দ্বারা বা অপর কোনো উপায়ে উপলব্ধি করা যেতে পারে, তবে যে সাক্ষী বলবে যে সে এটা ইন্দ্রিয় দ্বারা সেই উপায়ে উপলব্ধি করেছে তাকে সাক্ষ্য প্রদান করতে হবে। ওকে, আরো দেখবো স্যার, হ্যাঁ, আর কিছু আছে? কারো অভিমত বা অভিমত না স্যার, আসতে স্যার। হ্যাঁ, অভিমতটা পড়েন। এটা যদি কারো অভিমত বা অভিমতের ভিত্তি সম্বন্ধে হয়, তবে যে ব্যক্তি সেই ভিত্তিতে সেই অভিমত পোষণ করে তাকে সাক্ষ্য প্রদান করতে হবে। তাকে সাক্ষ্য প্রদান করতে হবে। তবে শর্ত হলো যে বিশেষজ্ঞের অভিমত সম্বলিত গ্রন্থ যদি সাধারণভাবে বাজারে বিক্রয় হয়, যখন সে অভিমত এবং যে যুক্তির উপর তা প্রতিষ্ঠিত, তবে তা প্রমাণের জন্য সেই গ্রন্থ পেশ করা যেতে পারে। যদি সেই গ্রন্থের ফলে তার মৃত্যু হয়, অথবা যদি তার খোঁজ পাওয়া না যায়, অথবা যদি তিনি সাক্ষ্য প্রদানে অসমর্থ হয়ে থাকে, অথবা যদি তাকে সাক্ষী হিসাবে হাজির করতে এরূপ বিলম্ব ব্যয় হয় যা আদালত অযৌক্তিক বলে গণ্য করবেন। এটা ব্যতীত আরো সত্য এই যে মৌখিক সাক্ষ্য যদি দলিল ভিন্ন অন্য বস্তুর অস্তিত্ব বা অবস্থা সম্পর্কে উল্লেখ করা হয়, তবে আদালত সমীচীন মনে করলে সেই বস্তু আদালতের পরিদর্শনের জন্য হাজির করার আদেশ দিতে পারেন। এতটুকুই স্যার। ওকে, তাহলে এইখানে আমরা বলতেছি কি মৌখিক সাক্ষ্য কোথায় দেওয়া যায় সেটা 59 বলে দিল। এখন মৌখিক সাক্ষ্যটা কেমন ভাবে দিবেন? আমরা একটা সাক্ষ্যের কথা অনেক আগে থেকে বলেছি বা সবাই জানেন, সেটা হচ্ছে কি শ্রুত সাক্ষ্য বা হেয়ারসে এভিডেন্স, তাই না? জি স্যার। এটা হচ্ছে এই 60 ধারাকে সেকশন এগেইনস্ট মানে হেয়ারসে এভিডেন্সও বলা হয়, কারণ এটা প্রত্যেকটা ওয়ার্ড এই কথাটাই বলে যে তোমাকে সরাসরি দিতে হবে বা সরাসরি শুনে আসতে হবে, সরাসরি দেখে আসতে হবে, সরাসরি উপলব্ধি করতে হবে, তাহলেই তুমি সাক্ষ্য দিতে পারবে। তুমি কারো থেকে শুনে সাক্ষ্য দিতে পারবে না। তাহলে রুল এগেইনস্ট হেয়ারসে যেটা এই 60 ধারাও সেটা। ওকে, আচ্ছা, এখন 60 ধারার বিষয়বস্তু কি সেটা আমরা একটু দেখি। 60 ধারাতে বলা আছে মৌখিক সাক্ষ্য অবশ্যই কি করতে হবে? প্রথম কথা, মৌখিক সাক্ষ্য অবশ্যই ডিরেক্ট হবে। মৌখিক সাক্ষ্য অবশ্যই ডিরেক্ট হবে। ডিরেক্ট কেমন? যে শুনেছে মানে যে দেখেছে, প্রথম কথা হচ্ছে যে দেখেছে সে বলবে আমি ওই ব্যক্তিকে ছুরিকাঘাত করতে দেখেছি এক্স কে। তাহলে কাকে বলতে হবে? কে বলবে? আমি বলবো নাকি হচ্ছে কিবরিয়া ভাই বলবে? স্যার আপনি দেখেছেন, আপনি বলবেন স্যার। আমি দেখেছি আমিই বলবো। আমি যদি কিবরিয়া ভাইকে বলিও যে আমি না অমুককে হচ্ছে এই ছুরিকাঘাত করতে দেখছি, কিবরিয়া ভাই গিয়ে কি সাক্ষ্য দিতে পারবে?
না স্যার, কখনোই না। গ্রহণযোগ্য হবে না স্যার। গ্রহণযোগ্য হবে না। পারবে না। আচ্ছা, দ্বিতীয়তে এটা তো দেখার ব্যাপার গেল, শোনা, ঠিক আছে। আমি আমার পাশের বাসায় একটা ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে বা একটা ছোটখাটো একটা মারামারি হয়েছে, গন্ডগোল হয়েছে। আচ্ছা, সেখানে এক্স হচ্ছে ভিকটিম, তার কপালে দেখলাম গুরুতর চোট, সে মামলা করছে। আচ্ছা, আমি যে রাতে ঘটনা ঘটেছে সেই রাতে আমি এক্স এর কণ্ঠে আর্তচিৎকার শুনেছি। তাহলে কাকে বলতে হবে? আমাকে বলতে হবে। সাক্ষ্যতে গিয়ে, সাক্ষী দিতে গিয়ে আমাকে বলতে হবে যে আমি ঘটনার রাতে এক্স কে আর্তচিৎকার দিতে শুনেছি, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে উপলব্ধির ব্যাপার। ধরেন আমার পাশে একটা কারখানা আছে, ধরেন যে হচ্ছে আমার বাসা হচ্ছে সেই গুলিস্তানের ওখানে, বা ওই গুলিস্তান তো না, ওই যে হাজারিবাগ আমার বাসা। আচ্ছা, হাজারিবাগের ওখানে ট্যানারি আছে, ট্যানারিতে আগুন টাগুন লাগে, বা গুলিস্তানের মার্কেটে আগুন লাগে। তো আমি কি বললাম যে ওইখানে ধরেন একটা আগুন লাগার ইনসিডেন্ট, সেটা ঘটনাটা এরকম যে কেউ ইচ্ছা করে সেখানে আগুন লাগাই দিচ্ছে, সেটা নিয়ে মামলা চলতেছে। আচ্ছা, তাহলে আগুনের সূত্রপাত, আগুন নিয়ে প্রথম ব্যাপারটা কি? আমি আমার বাসা থেকে আগুনের পোড়া গন্ধ বা মানে কোনো কিছু দাহ্য হচ্ছে এরকম গন্ধ পেয়েছি, আমি ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছি। এটাকে কি বলবেন আপনি আইনের ভাষায়? এজাহার না এফআইআর? নালিশকারী স্যার। না, নালিশকারী তো বটে, আমি তো নালিশকারী হইলাম, ঠিক আছে। কিন্তু এই যে আমি যে বললাম যে আমি একটা মানে পোড়া গন্ধ পাচ্ছি, ওইখানে বোধহয় আগুন টাগুন লাগছে, এটা নিয়ে ধরেন যে আমি থানাতে একটা তথ্য দিলাম, থানা কি করলো? থানা কি করলো? ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে দিল। তাহলে এই আমার দেওয়া তথ্যটা কি হবে? এজাহার হবে স্যার, এজাহার। সবাই কি একমত? স্যার। 54 ধারা না স্যার, সংবাদদাতা হবে স্যার। এফআইআর হবে স্যার। 154 স্যার ধারা। সংবাদদাতা হবে, সংবাদদাতা। সংবাদদাতা না, মানে সংবাদ হবে আর কি, এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, তাই না? ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের ভিত্তিতে থানা যে রিপোর্ট তাদের রেজিস্টারে লিখবে সেটা হবে এজাহার। আমি যেটা থানাকে দেব সেটা ইনফরমেশন, তাই না? স্যার এজাহার তো লিখে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, এজাহার লিখে নেওয়া যায়, FIR হবে স্যার। তবে জি বুঝিনি। স্যার আমি বললাম যে এটা এফআইআর হবে, 154 ধারা এফআইআর হবে। হ্যাঁ, 154 ধারা তো এফআইআর হবে। করবে। আর হ্যাঁ, এখন ভাই যেটা বলতেছিলেন যে এজাহার তো লিখে নিয়ে যাওয়া যায়, হ্যাঁ যাওয়া যায়, কারণ এটা ঘটনার তাৎপর্যতা বোঝানোর জন্য, বা অনেক সময় দেখা যায় যে পুলিশ গাফিলতি করে বা অন্য কোনো ব্যাপার থাকে, পুলিশ নিতে চায় না, এই করে ওই করে, এইসব কারণে আসলে এজাহারটা আসলে আপনার লিখে নিয়ে যাওয়ার কথা না ভাই। কিন্তু আমাদের দেশের প্র্যাকটিসটা হয়ে গেছে এরকম। আমি যদি ফোনেও বলি সেটাও এফআইআর হয়ে যাবে, আমি যদি ফোনে বলি সেটাও এফআইআর হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে ওই যে Right, sir. ঘটনাটা আসতেছিলাম যে আগুন লাগার ঘটনা, এবং আমি হচ্ছে সেখানে কি গন্ধ পাচ্ছিলাম, তাহলে আমি যে গন্ধ পাচ্ছিলাম আমাকেই বলতে হবে যে অমুক দিন ওখানে আগুন লেগেছিল, আমি কিন্তু গন্ধ পেয়েছিলাম এবং আমি পুলিশকে ইনফর্ম করেছিলাম, তাই না? অন্য কেউ বললে হবে? না, হবে না স্যার। না স্যার, হবে না। আচ্ছা, ওকে, লাস্টলি যেটা বলা আছে সেটা হচ্ছে অপিনিয়ন। এক্সপার্ট অপিনিয়ন ছাড়া যে অপিনিয়ন দিচ্ছে তাকে বলতে হবে। এখন এক্সপার্ট অপিনিয়ন আমরা অনেক রকম দেখেছি না? এক্সপার্ট অপিনিয়ন যেরকম ওই 45-এ তো অনেকগুলো ব্যাপার আছে, তাই না? এখন সাধারণ মানুষ কোন কোন ক্ষেত্রে এক্সপার্ট হয়ে যায়, একটা এক্সাম্পল দিতে পারবেন? সাধারণ মানুষ এক্সপার্ট হয়ে যায় যখন যে বিষয়টা সে জানে স্যার, অবগত আছে। জানে, ঠিক আছে, আপনি হ্যান্ড রাইটিং বলতে পারতেন, তাই না? হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে একজন সাধারণ ব্যক্তি এক্সপার্ট হতে পারে না? আরে স্যার, ওই লেখাটা যদি সে পারে স্যার, পারে। ওকে,
এখন এই হ্যান্ডরাইটিং এক্সপার্ট যে ধরেন যে একটা রিপোর্ট দিয়েছে বা সাক্ষ্য দিয়েছে, সেটা কিসের ভিত্তিতে দিয়েছে সেটা তাকেই বলতে হবে। যে সে কি করেছে, সে দুইটা চিঠি তার কাছে গেছে, সে দেখেছে যে এক্স এর লেখা এরকম বা এক্স তার সামনে লিখেছে, এই ভিত্তিতে সে একটা রিপোর্ট দিয়েছে বা কোর্টে এসে সাক্ষ্য দিয়েছে যে আমাদের যে এক্সিবিট যে দলিলটা সেটা এক্স এর হাতে লেখা, তাই না? এটা যে ব্যক্তি এটা অনুভব করতে পারছে বা অপিনিয়ন দিচ্ছে তাকে গিয়ে বলতে হবে। তবে এখানে একটা এক্সক্লুসিভ একটা রুল আছে, সেটা হচ্ছে যদি এমন হয় যেরকম ওই কি বলবো, ধরেন যে হচ্ছে ওই আছে না কিছু বৈজ্ঞানিক ব্যাপার যে হচ্ছে যে কার যেন থার্ড রুল আছে না, আমি বিজ্ঞানের স্টুডেন্ট ছিলাম না ভাই, অত মনে টনে থাকে না। নিউটন রাইট। তো নিউটনের থার্ড ল, এটা বইয়ে পাওয়া যায় না? নিউটন কি আর আছে? নিউটন কি আর বলতে পারবেন, আনতে পারবেন? না স্যার, সম্ভব না। সম্ভব। তাহলে তারটা কি করতে হবে, তার যে প্রকাশিত বই আছে সেটা যদি পাবলিকলি অ্যাভেলেবল হয় তাহলে সেটা সাবমিট করাই যথেষ্ট হবে। এবং যে ব্যক্তি মারা গেছে, যে রাইটার মারা গেছে, তার ক্ষেত্রেও ঠিক সেম রুল, যে যদি সে কোনো পুঁথিতে লিখে যায় যে এটা এই কারণে সে এই অভিমতে এসেছে, তাহলে ওই বুকটা সাবমিট করাই যথেষ্ট হবে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি অবশ্যই স্যার, আমরা 60 ধারাতে জানলাম যে স্যার মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, তাহলে স্যার আমরা 29 ধারাতে স্যার যে জিনিসটা দেখতে পাচ্ছি স্যার, এই জিনিসগুলো স্যার তাহলে কিভাবে কখন ইউজ করা হয়, যে গোপনীয়তার প্রতিশ্রুতি 29 স্যার? হ্যাঁ, মানে ব্যাপারটা আপনি কি বুঝতে চাচ্ছেন, মানে আমি সেটা, এই যে গোপনীয়তার প্রতিশ্রুতিতে যে স্বীকারোক্তিগুলো আদায় করা হয়, হ্যাঁ প্রতারণার মাধ্যমে যেটা আদায় করা হয়, সেটা কোন কোন ক্ষেত্রে স্যার তখন প্রাসঙ্গিক হচ্ছে? এটা তো আমি আর একজনের কাছ থেকে স্যার প্রতারণা বা গোপন রাখার সত্ত্বে আমি সেটা জানলাম, আচ্ছা। আমি ডাইরেক্টলি আমি দেখি নাই, এটা স্যার কিভাবে ইউজ করে? না, এখানে কিছু ব্যাপার আছে ভাইয়া। ব্যাপারটা হচ্ছে এরকম, আপনাকে যে অপরাধী বা অপরাধী ঠিক না, আমি অভিযুক্ত, যেহেতু তার বিরুদ্ধে এখনো অভিযোগ প্রমাণ হয় নাই, কাজে সে অভিযুক্ত ব্যক্তি যদি আপনাকে সরাসরি বলে যে ভাই আমি খুন করছি, সেখানে কি আর মানে আপনার ইয়ে করবার সুযোগ আছে? কোনো বুদ্ধিসম্পন্ন মানুষ কি সরাসরি তার দোষ স্বীকার করে? না, করবে না। কখনোই করে না স্যার, কখনোই। তাহলে আপনার শোনা, আপনার যে শুনছেন, আপনি যে শুনছেন সেটা কি ডিরেক্ট হলো না? আপনি ঘটনাটা হয়তো দেখেন নাই, কথা ঠিক আছে, কিন্তু আপনি তো ঘটনার ব্যাখ্যাতেও যাচ্ছেন না। আপনি বলতে চাচ্ছেন যে সে আমাকে স্বীকারোক্তি দিয়েছে যে সে ঘটনাটা সে ঘটাইছে কিনা সেটার কিন্তু প্রমাণ না, এটা সে স্বীকৃতি দিছে, এটার প্রমাণ হচ্ছে আপনার এই মৌখিক সাক্ষ্য। কথাটা বোঝাতে পারছি ভাইয়া? জি জি স্যার, সেই ক্ষেত্রে এগুলো স্যার ডিরেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো ডিরেক্ট হয়ে যাবে। ধরেন আপনি পুলিশের একজন গুপ্তচর, আপনি একটা অপরাধীর থেকে কথা বের করতে পারছে না, পুলিশ আপনাকে নিযুক্ত করেছে, আপনি জেলের কাস্টডির ভেতরে যে আপনি অপরাধীর বেশে ঘুরে বেড়াচ্ছেন, তার সাথে ভাব জমাইলেন এবং সে আপনাকে স্বীকারোক্তি দিয়ে দিল, আপনি বাইরে এসে সেটা বলছেন, তখন আপনি রাজসাক্ষী হয়ে গেলেন। ওকে, এই জিনিসটা কিন্তু তখন কিন্তু আপনার দেওয়া সাক্ষ্যটা মৌখিক সাক্ষ্য, কিন্তু সেটা ডিরেক্ট হয়ে যাবে। জি জি স্যার, আমি বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, 60 ধারা নিয়ে আর কোনো কথা আছে? আর একটা ব্যাপার আছে 60 ধারাতে, সেটা হচ্ছে যদি প্রদর্শনী করা যায় এমন বস্তু হয়, ধরেন একটা পেইন্টিং বা ধরেন একটা পাথর, মার্বেল পাথর, বা একটা ছোট একটা পাণ্ডুলিপি তো না, একটা টেরাকোটার অংশ, যেগুলো কোর্টের সামনে উপস্থাপন করা যায়, এই সকল জিনিস উপস্থাপনের মাধ্যমেই প্রমাণ করতে হবে। ওকে, বোঝা গেছে? 60 ধারা ব্যতিক্রম ধারা আছে স্যার, 32 এবং 33। হ্যাঁ আছে, অবশ্যই আছে। কারণ 32 এবং 33-এ কাদের নিয়ে বলা আছে? তারা কি সরাসরি আসতে পারে? না স্যার, সরাসরি যারা আসতে পারবেন তারাই হচ্ছে এই ধারার ব্যতিক্রম। আপনি
যেখানে যেখানে দেখবেন যে ওই চারটা কথা বলা আছে যে তাকে কোর্ট সে কোথায় আছে কোর্ট সেটা জানে না, অথবা তাকে আনা যাচ্ছে না, অথবা আনলেও সময় এবং অর্থ খরচ হচ্ছে, অথবা তাকে সে হচ্ছে সাক্ষ্য দেওয়ার জন্য ইনক্যাপাবল, অথবা আরেকটা কি বলা আছে, আরেকটা বলা আছে যে অপোজিট পার্টি তাকে এমন ভাবে আটকে রাখছে যে তাকে যাতে সাক্ষ্য দিতে না পারে। এইরকম কথা যেখানেই দেখবেন সেখানেই বুঝবেন যে এটা 60-এর ব্যতিক্রম। কথা ক্লিয়ার? স্যার জি জি স্যার 6 ধারাও তো স্যার 60-এর ব্যতিক্রম স্যার। হ্যাঁ। গেস্টের ধারা। হ্যাঁ, রিস গেস্টও 60-এর ব্যতিক্রম। এই জন্য স্যার ওই যে আপনি যে মাঝখানে যে প্যারাটা বললেন স্যার যে আপনার ওই মৃত্যু ব্যক্তি যদি খুঁজে পাওয়া যায় না অথবা যদি সাক্ষী দিতে অসমর্থন হয়, সাক্ষী করতে এরূপ বিলম্ব আদালতে বলে গণ্য হবে। মানে 32-33 ব্যতিক্রম। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ব্যতিক্রম। ওকে, তাহলে 60 পর্যন্ত আমরা ক্লিয়ার হলাম, 52 থেকে। জি স্যার। কারো কোনো কোশ্চিন আছে এটার ব্যাপারে? না স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, কারো কোনো কোশ্চিন থাকলে আপনারা গ্রুপে থ্রু করবেন, যদি এখানে বলা সম্ভব না হয় গ্রুপে থ্রু করবেন। সেখানে আরো আমরা অনেকেই আছি, আমরা যদি একজনের উত্তর প্রাসঙ্গিক না হয় আমরা অন্যজন দেব, কিন্তু তারপরেও আমাদের কাজ হচ্ছে আপনাদের ক্লিয়ার করা। ক্লিয়ার যতক্ষণ না হবেন আমাদের প্রশ্ন রাখবেন, আমরা প্রশ্নের উত্তর দিতে বাধ্য।